মুন্সিগঞ্জে পুলিশ ক্যাম্পে হামলায় ব্যবস্থা নেবে যৌথ বাহিনী, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ভূমিদস্যুদের ছাড় না দেওয়ার হুঁশিয়ারি। এখনো 9 জঙ্গি সহ সারা দেশে পলাতক 700 বন্দী, জানালেন কারা মহাপরিদর্শক। বাংলাদেশ জেলের নাম পরিবর্তনের উদ্যোগ। ঢাকায় বিজিবি বিএসএফ সীমান্ত সম্মেলন শুরু, আলোচনায় গুরুত্ব পাবে সীমান্ত হত্যা, পুশিন, অস্ত্র চোরাচালানি শুরু। এবং ডাকসু নির্বাচনের প্রচার প্রচারণা শুরু আজ, মানতে হবে আচরণবিধি, অমান্য করলে হতে পারে প্রার্থিতা বাতিল। স্বাগত এশিয়ান নিউজে, আপনাদের সঙ্গে আছি আমি মিতা মৌসুমী। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবারে চলে যাব বিস্তারিত সংবাদে। অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, মুন্সিগঞ্জের গজারিয়ায় লুট করা অস্ত্র দিয়ে পুলিশের ক্যাম্পে হামলার ঘটনায় দ্রুতই ব্যবস্থা নেবে যৌথ বাহিনী। সকালে কেরানীগঞ্জে সুভাট্টা খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় খাল দখলকারীদের ছাড় না দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়ে জাহাঙ্গীর আলম বলেন, এই এলাকায় ভূমিদস্যুর সংখ্যা বেশি, সবাই মিলে প্রতিরোধ করতে হবে। অনুষ্ঠানে পরিবেশ, বন এবং জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানও বক্তব্য রাখেন। তিনি বলেন, খালের পাড় যেন দখল না হয় সেজন্য ঢালাই করে দেওয়া হবে। এছাড়া পরিবেশ সংরক্ষণে সবার সচেতনতা জরুরি। আপনাদের সবাই মিলে প্রতিহত করতে হবে। আর আপনারা অনেকে কিন্তু এই ভূমিদস্যুরা কিন্তু খালের অংশ দখল করে নিছে, কঠোর হস্তে তাকে দমন করতে হবে। বাংলাদেশ জেলের নাম পরিবর্তন করে কারেকশন সার্ভিসেসে বাংলাদেশ করার উদ্যোগ নিয়েছে কারা অধিদপ্তর। কারা সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তথ্য জানান কারা মহাপরিদর্শক আইজি প্রিজন ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহের হোসেন। এ সময় এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এখনও 9 জঙ্গি সহ 700 জেল পলাতক ধরা পড়েনি। মোশাররফ তালুকদারের ক্যামেরায় কাউসার আহমেদের রিপোর্ট। কারাগার কেন্দ্রিক সংশোধনের বিষয়টির উপর অধিক গুরুত্ব আরোপের জন্য বাংলাদেশ জেলের নাম পরিবর্তন করে কারেকশন সার্ভিসেস বাংলাদেশ নতুন নামকরণের উদ্যোগ নিয়েছে কারা অধিদপ্তর। সংবাদ সম্মেলনে এ তথ্য জানান আইজি প্রিজন। সরকার নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জেল ডিপার্টমেন্টের নামটা পরিবর্তন করে কারেকশনাল সার্ভিস বাংলাদেশ করবে। এ সময় তিনি বলেন, কারাগারে বন্দীদের শাস্তি নয়, সংশোধনের উপর জোর দেওয়া হচ্ছে। এছাড়া বন্দীদের উৎপাদনমুখী করতে নানা কার্যক্রম পরিচালনা করছে কারা অধিদপ্তর। নিয়ে যেতে পারি যাতে তারা কারাগারে বসে উৎপাদনমুখী হয়ে ইভেন তাদের পরিবারের সাফারিংসটাকে কমাতে পারে। হয়তোবা বন্দী থাকার কারণে তাদের চলাচল সীমিত থাকবে, বাট তারা উৎপাদনমুখী হয়ে তাদের নিজস্ব খরচগুলো মেটাতে পারবে। এর পাশাপাশি তার এরকম একটা কার্যক্রম প্রক্রিয়া আমরা নিয়েছি এবং আশা করি এই ক্ষেত্রে আমাদের হয়তোবা যদি সরকার চূড়ান্তভাবে অনুমোদন করেন তাহলে আমরা সরকারি বেসরকারি ব্যবস্থাপনা এবং সহযোগিতায় এই কাজগুলো এগিয়ে নিয়ে যেতে পারবো এবং তখন হয়তোবা কারাগারগুলো একটা উৎপাদনমুখী একটা পরিবেশ সৃষ্টি হবে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইজি প্রিজন বলেন, 5 আগস্ট সারা দেশের জেলখানা থেকে 2200 বন্দী পালিয়েছে, যার মধ্যে 700 এখনও পলাতক রয়েছে। এদের মধ্যে 9 জন জঙ্গি, বাকিরা যাবজ্জীবন বা অন্যান্য মামলার আসামি। 700-র অধিক বন্দী এখনো পলাতক আছে। তার মধ্যে আমরা যেটা বলছিলাম যে জঙ্গি অথবা মৃত্যুদণ্ডপ্রাপ্ত এরকম 69 জন বন্দী এখনো এর মধ্যে 700-র অধিকের মধ্যে যারা এখনো পলাতক আছেন। তার মধ্যে আপনাদের প্রেসাইজলি বলি জঙ্গি আছেন 9 জন, বাকি রয়েছে বিভিন্ন মৃত্যুদণ্ড এবং যাবজ্জীবন প্রাপ্ত আসামি। জানান, মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে কারা দপ্তর। বন্দীদের উৎপাদনমুখী করতে কারেশনা ইন্ডাস্ট্রিয়াল পার্ক তৈরির পরিকল্পনাও নেওয়া হয়েছে। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। ঢাকায় আজ থেকে শুরু হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ, বিজিবি এবং ভারতীয় বর্ডার সিকিউরিটি ফোর্স বিএসএফ এর মহাপরিচালক পর্যায়ের 56তম সীমান্ত সম্মেলন। 4 দিন ব্যাপী সম্মেলন চলবে আগামী বৃহস্পতিবার পর্যন্ত। সম্মেলনে যোগ দিতে বিএসএফ মহাপরিচালক দালজিৎ সিং চৌধুরীর নেতৃত্বে 9 সদস্যের ভারতীয় প্রতিনিধি দল সোমবার বিকেলে ঢাকায় পৌঁছান। বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ভারতীয় প্রতিনিধি দলে বিএসএফ এর ঊর্ধ্বতন কর্মকর্তা ছাড়াও দেশটির স্বরাষ্ট্র এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধিরা রয়েছেন। অপরদিকে বাংলাদেশ পক্ষের প্রতিনিধি দলে সীমান্ত সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার কর্মকর্তারা অংশ নিচ্ছেন।
জানা গেছে, সম্মেলনে সীমান্ত হত্যা, মাদক এবং অস্ত্র চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ রোধ সহ নানাবিধ ইস্যুতে আলোচনা হবে। বিশেষ করে সম্প্রতি ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশ বিরোধী অপপ্রচার এবং এর জেরে সীমান্ত এলাকায় সৃষ্ট উত্তেজনা প্রশমনের বিষয়েও আলোকপাত করা হবে। শপথ গ্রহণ করেছেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে নিয়োগ পাওয়া 25 বিচারপতি। দুপুরে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে তাদের শপথ পাঠ করান প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মোয়াজ্জেম হোসাইন। এর আগে সোমবার সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি হিসেবে 25 জনকে নিয়োগ দেয় সরকার। আইন, বিচার এবং সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে সোমবার রাতে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, ডাকসু এবং হল সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার শুরু হয়েছে আজ থেকে। আগামী 7 সেপ্টেম্বর পর্যন্ত প্রচার চালাতে পারবেন প্রার্থীরা। আর 9 সেপ্টেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রতিদিন সকাল 10টা থেকে রাত 11টা পর্যন্ত প্রচারের সুযোগ থাকবে। আর নির্বাচনের প্রচারের জন্য প্রার্থীদের মানতে হবে কড়া আচরণবিধি। নির্বাচন কমিশনের আচরণবিধির নীতিমালা অনুযায়ী ভোটার ছাড়া অন্য কেউ বিশ্ববিদ্যালয় এলাকায় প্রচারে অংশ নিতে পারবেন না। ডাকসু এবং হল সংসদের প্রার্থীরা সাদা কালো পোস্টার, লিফলেট বা হ্যান্ডবিল ছাপানো এবং বিলি করতে পারবেন। সেখানে প্রার্থীদের সাদা কালো ছবি ছাড়া অন্য কারো ছবি বা প্রতীক ব্যবহার করা যাবে না। কোনো প্রার্থী বা তার পক্ষে কেউ তোরণ বা আলোকসজ্জা করতে পারবেন না। তবে অস্থায়ী প্যান্ডেল, শামিয়ানা এবং মঞ্চ স্থাপন করা যাবে। কোনো প্রার্থী বা তার পক্ষে কেউ নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করলে সর্বোচ্চ 20,000 টাকা জরিমানা, প্রার্থিতা বাতিল এবং বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার অথবা আইন অনুযায়ী যে কোনো দণ্ডে দণ্ডিত হবেন। আপোষ করলে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অনেক আগেই ক্ষমতায় বসতে পারতেন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। জাতীয় প্রেস ক্লাবের সামনে কালচারাল ফ্যাসিস্টদের বিরুদ্ধে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাসের উদ্যোগে এক মানববন্ধন কর্মসূচিতে এসব কথা বলেন তিনি। স্বৈরাচার সরকারের আমলে শিল্পী সমাজের একটি দল নিজেদের ভাগ্যের উন্নয়ন করতে গিয়ে দেশের মানুষের কাছ থেকে বিচ্ছিন্ন ছিল। তাই আগামীতে দেশের শিল্পী সমাজকে স্বৈরাচারের বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান জানান সেলিমা রহমান। আওয়ামী লীগের সেই যে স্বৈরাচার দুঃশাসনের পায়ের শব্দ এখনো মাঝে মাঝে পাওয়া যায়। তাই আমরা দেখতে পাচ্ছি গত 1 বছর পরে আমাদের কিছু শিল্পী সমাজ সেই আবার একত্রিত হয়ে সেই স্বৈরাচারের জন্য মায়া কান্না কাঁদছে। রাজধানীর বিভিন্ন এলাকা থেকে 1 কেজি 600 গ্রাম আইস, 4000 পিস ইয়াবা এবং অস্ট্রেলিয়া থেকে আসা নতুন মাদক কুশ উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। বিকেলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনে অতিরিক্ত মহাপরিচালক মাদকের বিবরণ প্রদান করেন। 1 কেজি 600 গ্রাম আইস, 4000 পিস ইয়াবা এবং 280 গ্রাম কুশ উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় তিনি বলেন, বাংলাদেশ কাস্টমস এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যৌথ অভিযানে 8 কেজি 600 গ্রাম কোকেন সহ এক বিদেশি নাগরিককে গ্রেপ্তার করে। এইভাবে আমাদের অভিযানগুলি যদি সুন্দরভাবে পরিচালিত হতে থাকে, মাদকের যে আমরা তো আসলে মাদক উৎপাদনকারী দেশ নই, আমাদের বিভিন্ন দেশ থেকে মাদক এসে আমাদের যুব সমাজ, আমাদের সমাজকে কলুষিত করছে এবং আমাদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের স্বল্প সক্ষমতা দিয়ে আমরা সর্বোচ্চ পরিমাণ চেষ্টা করছি এই মাদককে অন্ততপক্ষে নিয়ন্ত্রণে রাখার জন্য। এবার সারা বাংলা। চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকুদিয়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধে বাবা ছেলেকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এই ঘটনায় রাজু এবং বাবুকে দুজনকে আটক করেছে পুলিশ। স্বজনরা জানায়, বাবু আর রাজুর সাথে কথা কাটাকাটি হচ্ছিল তৈয়ব আর তার ছেলে মিরাজের। এ সময় বাবু আর রাজু তাদের হাতে থাকা ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে মিরাজকে হত্যা করে। এ সময় বাবা তৈয়ব আলীকেও জখম করা হয়। পরে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
স্বৈরাচার হাসিনা সরকারের দেয়া মিথ্যা মামলা রায়ে সাজাপ্রাপ্ত হবার কারণে ঢাকা সিএমএম কোর্টে আত্মসমর্পণ করেন বিএনপি নির্বাহী কমিটির সদস্য মামুন হাসান। এ সময় জামিন আবেদন করলে আদালত নামঞ্জুর করে মামুন হাসানকে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন। মামুন হাসান যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি। তিনি স্বৈরাচার বিরোধী আন্দোলন সংগ্রামে নেতৃত্ব প্রদানের কারণে বিগত 17 বছর বিভিন্ন সময়ে 426টি মিথ্যা মামলার শিকার হন এবং 17 বছরের সাজাপ্রাপ্ত হন। আলোচিত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায়ের রিভিউ শুনানিতে রায় প্রদানকারী প্রধান বিচারপতি খায়রুল হকের সেই জাজমেন্টের বিতর্কিত নানা দিক তুলে ধরেন আইনজীবীরা। তারা বলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে বিচারিক ব্যবস্থার উপর প্রতারণা করা হয়েছে। পরে রিভিউ শুনানি কাল পর্যন্ত মুলতবি করেন প্রধান বিচারপতির নেতৃত্বে 7 বিচারপতির আপিল বেঞ্চ। বিস্তারিত শেখ সোহাগের রিপোর্টে। 5 আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর বহুল আলোচিত তত্ত্বাবধায়ক ফেরাতে হাইকোর্টে রিভিউ চায় সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার সহ 5 বিশিষ্ট নাগরিক। আমরা বলেছি এটা দেখেন, এই বিচার প্রক্রিয়া পরে এবিএম খায়রুল হকের রায়ের পরতে করা ভুল ত্রুটি তুলে ধরেন আইনজীবীরা। কেয়ারটেকার সরকার বাতিল করেছেন যারা, তারা পরবর্তীতে পুরস্কৃত হয়েছেন। যারা রাখার পক্ষে ছিলেন তারা তিরস্কৃত হয়েছেন পেশাগতভাবে। তবে বিএনপির পক্ষ থেকে আইনজীবী জয়নুল আবেদিন বলেন, সংক্ষিপ্ত রায়ে তত্ত্বাবধায়ক রাখার পক্ষে রায় দিলেও 16 মাস পর লিখিত রায়ে তা বাতিল করে দেওয়া হয়। এই রিটায়ারমেন্টের 16 মাস পরে ঠিক যেভাবে সংবিধান অ্যামেন্ডমেন্ট হয়েছে এর পূর্বে, সেই সংবিধান মোতাবেক তিনি জাজমেন্ট দিয়েছেন। এই কথাগুলো আমরা রিভিউ পিটিশনে আমরা এনেছি। 13 সংশোধনী রিভিউ এর কারণে তা ফেরানো যাচ্ছিল না। এখন আপিল বিভাগেই এর চূড়ান্ত নিষ্পত্তি হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল। শেখ সোহাগ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত 31 দফা কর্মসূচিকে সামনে রেখে রাজধানীর উত্তরার 11 নম্বর সেক্টরে আলোচনা সভা হয়েছে। 51 নম্বর ওয়ার্ড এবং 11 নম্বর সেক্টরবাসী উদ্যোগে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আলী এবং সঞ্চালনা করেন 51 নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ মাসুদ সরকার। সভার প্রধান অতিথি ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আফাজ উদ্দিন। সভায় আরও বক্তব্য রাখেন উত্তরা পশ্চিম থানা বিএনপি নেতা আব্দুস সালাম, থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সোলেমান হাসান, মোহাম্মদ আওলাদ হোসেন সহ আরও অনেকে। বাণিজ্য সংবাদ। যমুনা ব্যাংক পিএলসি ঢাকা উত্তর এবং ময়মনসিংহ অঞ্চলের ম্যানেজার্স মিটিং রাজধানী একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত হয়েছে। মিটিংয়ে ব্যাংকিং সেবা গ্রাহকের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে ব্যাংকের চলমান ব্যবসায়িক কার্যক্রম, গ্রাহক সেবা উন্নয়ন এবং টেকসই ব্যাংকিং নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন যমুনা ব্যাংকের চেয়ারম্যান রবিন রাজন শাখাওয়াত। বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের পরিচালক নূর মোহাম্মদ। সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা মির্জা ইলিয়াস উদ্দিন আহমেদ। মিটিংয়ে সকল শাখা এবং উপশাখার ব্যবস্থাপকগণ এবং প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর সাথে শেষ করবো এশিয়া নিউজ। তাকে বিরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। মুন্সিগঞ্জে পুলিশ ক্যাম্পে হামলায় ব্যবস্থা নেবে যৌথ বাহিনী, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ভূমিদস্যুদের ছাড় না দেওয়ার হুঁশিয়ারি। এখনো 9 জঙ্গি সহ সারা দেশে পলাতক 700 বন্দী, জানালেন কারা মহাপরিদর্শক। বাংলাদেশ জেলের নাম পরিবর্তনের উদ্যোগ। ঢাকায় বিজিবি বিএসএফ সীমান্ত সম্মেলন শুরু, আলোচনায় গুরুত্ব পাবে সীমান্ত হত্যা, পুশিন, অস্ত্র চোরাচালান ইস্যু। এবং ডাকসু নির্বাচনের প্রচারণা শুরু আজ, মানতে হবে আচরণবিধি, অমান্য করলে হতে পারে প্রার্থিতা বাতিল। এশিয়া নিউজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।